থ্যাংক ইউ স্যার জয়েন করার জন্য। দর্শক, কোনো কথাবার্তা ছাড়াই আজ লাইভে চলে আসলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন সুপরিচিত একজন ব্যক্তিত্ব, জনাব মাহমুদ হোসেন এফসিএ। ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আমাদের সবার পরিচিত একজন ব্যক্তিত্ব। বর্তমানে তিনি ডিরেক্টর হিসেবে আছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এবং খুলনা ওয়াসাতে। পাশাপাশি তিনি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকে। জনাব মাহমুদ হোসেন স্যার, আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদের চ্যানেলে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? বিশেষ করে বিনিয়োগকারীদের জন্য কি কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বর্তমান বাজার পরিস্থিতিটা তো একেবারেই সুখকর নয় এবং কাম্যও নয়। বিশেষ করে আমরা যদি বলি যে এই যে লাস্ট রিজিম থেকে যে বর্তমান রিজিমে আসলো, প্রতিটা সেক্টরেই কিন্তু কিছুটা হলেও আশার আলো দেখা গেল এবং প্রতিটা সেক্টরেই কিন্তু অনেক ডিসিপ্লিন চলে আসছে এবং সেখানে যে যারা অংশগ্রহণকারী, প্রকৃত অংশগ্রহণকারী যারা, যেমন আমরা যদি বিশেষ করে বলি যে আমাদের বাজারের জন্য প্রকৃত পার্টিসিপেন্ট হচ্ছে সাধারণ বিনিয়োগকারী, যারা সংখ্যায় অনেক, হয়তো তারা মূলধনের দিক থেকে কিছুটা হলেও আপনার হচ্ছে তারা অনেক বড় ইনভেস্টর না, বাট তারাই বাজারের প্রাণ। তো এই যে সাধারণ বিনিয়োগকারী যারা মূল পার্টিসিপেন্ট, তাদের একটা অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করা গেছে প্রতিটা সেক্টরে। মানে যেখানে আমরা বলি যে আইনের শাসন এসেছে এবং প্রতিটা প্রতিষ্ঠান বা রাষ্ট্র প্রকৃত মালিকের কাছে ফেরত গিয়েছে। তো পুঁজিবাজার একটা এক্সেপশনের জায়গা, যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান কমিশন অনেক চেষ্টা করছে এবং নিরলসভাবে কাজ করছে, বাট পুঁজিবাজারের মালিকানা কিন্তু বিনিয়োগকারীদের কাছে ফেরত আসেনি। এখনো কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থ এই পুঁজিবাজারে সংরক্ষিত হচ্ছে না বা দেখভাল করা ঠিকঠাক মতো যে হচ্ছে, এটা কিন্তু খুব জোর দিয়ে বলা যাবে না। তো কাজেই সাধারণ বিনিয়োগকারীদের জন্য বর্তমান পুঁজিবাজারের পরিস্থিতিটা একদিকে হতাশাজনক, আর একদিকে শ্বাসরুদ্ধকর, কারণ প্রতিনিয়ত কিন্তু তারা তাদের বিনিয়োগের পরিমাণ বা পুঁজির পরিমাণ হারাচ্ছে এবং বাজার থেকে তেমন কোনো রিটার্ন পাচ্ছে না। এবং এট দ্য সেম টাইম যে অদূর ভবিষ্যতে বা আপনার হচ্ছে নিকট ভবিষ্যতে, বিশেষ করে যদি বলি যে এই পুঁজি বাজার যে বিনিয়োগকারীদের হাতে চলে আসবে বা তাদের স্বার্থ সংরক্ষিত হবে, এরকমও কিন্তু কোনো আভাস দেখা যাচ্ছে না। তো কাজেই আমি বলবো যে বিনিয়োগকারীদের এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ সতর্ক হওয়া দরকার এবং তাদেরকে দেখে বুঝে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে হয়। থ্যাংক ইউ। এখানে আরেকটি কোশ্চেন হচ্ছে, আমরা যদি ইকোনমিক ল্যান্ডস্কেপ থেকে যদি মার্কেটকে বিশ্লেষণ করি, আমরা সবসময় যারা বিশেষ করে কিছুটা অ্যানালাইসিস করি মার্কেটকে, দায়ী করে থাকি যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো বাজারকে বেশি মাত্রায় প্রভাবিত করে। রিসেন্টলি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়ছে, ইমপ্রুভ করছে। ইভেন রেমিটেন্স ইনফ্লোটা কিন্তু ভালো আছে। এর মধ্যে এক্সপোর্টও আমরা দেখতে পেয়েছি ভালো হচ্ছে। ব্যাংক ইন্টারেস্ট রেট এমন একটি পিভট পয়েন্টে চলে আসলো যেখান থেকে আর মনে হচ্ছে না যে ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে ইনফ্লেশনও কিন্তু যদিও ধীর গতিতে কিন্তু কিছুটা হলেও কমছে। তো এখন কিছুটা কিন্তু ইকোনমিক ল্যান্ডস্কেপ থেকে যদি আমরা বিশ্লেষণ করি, কিছুটা ভালো পরিবেশ হচ্ছে, কিন্তু আমাদের মার্কেটে সেটা রিফ্লেকশন নেই কেন? এইটাই আপনার প্রচন্ড রকম হতাশার জায়গা, যে ম্যাক্রো ইকোনমির অবস্থা ঘুরে দাঁড়ানোর একটা আভাস পাওয়া গেলেও কিন্তু পুঁজি বাজার যে ঘুরে দাঁড়াচ্ছে এরকম কিন্তু কোনো আভাস পাওয়া যাচ্ছে না। এবং এটা বাংলাদেশে আপনার মনে করেন খুবই একটা পিকুলিয়ার সিচুয়েশন থাকে অন্যান্য দেশ থেকে, যে অন্যান্য দেশের যদি ব্যবসা বাণিজ্য বা সামষ্টিক অর্থনীতি যদি ভালো করে তাহলে কিন্তু পুঁজি বাজারে এর একটা প্রতিফলন দেখা যায়। তো আমাদের বাজারে এই প্রতিফলনটা দেখা যায় না। এর একমাত্র কারণ, যেটা আমি সবসময় বলে থাকি, যে আমাদের পুঁজি বাজার জিম্মি হয়ে থাকে মুষ্টি
মুষ্টিমেয় কিছু স্বার্থন্বেষী মহলের কাছে, যেটাকে আর এক কথায় বলা যায় যে ভিসিয়াস আনহোলি নেক্সাস বা ভিসিয়াস একটা সার্কেল, তারাই পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করে এবং তাদের স্বার্থ উদ্ধার করে, ঘোলা পানিতে মাছ শিকার করে, এতে তারা বেশ সিদ্ধহস্ত। বাট ছোট একটা আশার ব্যাপার আছে যে বর্তমান কমিশন তারা কিন্তু পুঁজিবাজারে আইনের শাসন নিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণ কাজ করছে এবং বড় হোক ছোট হোক এবং খুব ক্ষমতাবান হোক কাউকেই কিন্তু তেমন একটা ছাড় দিচ্ছে না। তো এখানে এই যে আনহোলি নেক্সাসের কাছে পুঁজিবাজারটা জিম্মি হয়ে আছে, বর্তমানেও আছে। যেমন দেখবেন আপনার ছোট ছোট কিছু আপনার হচ্ছে স্টক, যেগুলার ইভেন চাল চুলোহীন কোম্পানি, তারও কিন্তু দাম আপনার হচ্ছে অযৌক্তিকভাবে আকাশচুম্বী হয়ে বেড়ে দাঁড়াচ্ছে, কারণ মার্কেট নিয়ে ঘোলা পানিতে কিছু মাছ শিকার হচ্ছে। তো সেখান থেকে বর্তমান কমিশন যে কাজ করছে, হয়তো অদূর ভবিষ্যতে এই আনহোলি নেক্সাসের হাত থেকে আমরা হয়তো পরিত্রাণ পেতে পারি। বাট বর্তমানে যেহেতু এখনো পুঁজিবাজার এই একটা মুষ্টিমেয় গোষ্ঠীর কাছে এখন পর্যন্ত জিম্মি আছে, কাজেই এখন পর্যন্ত কিন্তু ম্যাক্রো ইকোনমির ইম্প্যাক্টটা কিন্তু আপনার ওভারঅল পুঁজিবাজারে রিফ্লেক্টেড হচ্ছে না। হ্যাঁ, আমরা কিছু পদক্ষেপ দেখেছি যে অনেক ফাইন করছে, যারা এই মার্কেটে ম্যানিপুলেশনের সাথে যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু খুবই কিছু কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, পানিশমেন্ট ইত্যাদি দেখতে পাচ্ছি। আশা করছি এদিক থেকেও বাজার ইমপ্রুভ করছে। আচ্ছা, আমরা সেকেন্ড যে কোশ্চেনটা করতে চাইছি সেটা হলো, গত 6 মাস ধরে মার্কেট বড় ধরনের পতন হয়েছে, প্রায় অচল হয়ে আছে। এর জন্য আপনি কি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে দায়ী করবেন, নাকি ম্যাক্রো ইকোনমিক সূচকগুলো এর জন্য দায়ী বলে মনে করছেন? দেখুন, আমি কিন্তু ম্যাক্রো ইকোনমিক সূচকগুলোও খুব একটা দায়ী করব না। ইভেন রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা হলে দায়ী করব, বাট সেটা যে একদম মনে করেন খুব বেশি পরিমাণ দায়ী সেটা করব না। আমি মূলত দায়ী করব যে বাজার ব্যবস্থাকে, এই যে বাজারে বর্তমানে যে তাদেরকে অংশীজনকে কনফিডেন্স দেয়া যাচ্ছে না, তাদেরকে কিন্তু আপনার মনে করেন তেমন একটা আশা ভরসা দেয়া যাচ্ছে না। এই কারণ আপনি দেখেন, একটু আগে আপনি বলছিলেন যে ম্যাক্রো ইকোনমিতে কিন্তু শর্ট অফ ঘুরে দাঁড়ানোর বা স্টেবল পজিশনে আসার কিন্তু একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। দেখেন, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা কিছু সাধারণ বিনিয়োগকারী ছাড়া ম্যাক্সিমাম লোকই কিন্তু এই অর্থনীতির হালচাল নিয়ে যথেষ্ট পরিমাণ খোঁজ খবর রাখে। এখন যে আমাদের সামষ্টিক অর্থনীতির অবস্থা, এর চেয়ে 2 বছর আগে কিন্তু অর্থনীতির অবস্থা আরো বাজে, ভঙ্গুর এবং আপনার নিরাশা আর অবস্থা ছিল। সেখান থেকে এখন তো অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, এখন কিন্তু তথ্যপত্রগুলো সঠিক তথ্যপত্র পাওয়া যাচ্ছে। তো কাজেই এখন বর্তমানের এই পুঁজিবাজারের দুরবস্থার জন্য অর্থনীতিকে কোনোভাবেই দায়ী করা যাবে না। বাট আমি দায়ী, ইভেন রাজনৈতিক অবস্থার কথা যদি বলেন, এখন বর্তমানে যে রাজনৈতিক অবস্থা আছে এর চেয়েও খারাপ রাজনৈতিক পরিস্থিতি, অনিশ্চয়তার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অনেক ছিল। তাহলে তখন কেন পুঁজিবাজার খুব খারাপ থাকলো না? তার চেয়েও কেন এখন আরো বেশি খারাপ হলো? তো কাজেই আমি বর্তমান অবস্থার জন্য দায়ী করব যে এখানে বিনিয়োগকারীদের আস্থার অভাব এবং এই যে আনহোলি নেক্সাসদের বিরুদ্ধে বর্তমান কমিশন কিছু ব্যবস্থা নিচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, যার কারণে তারা কিন্তু বাজারে একদম কোঅপারেট করছে না। এই যে কোঅপারেট করছে না, চরম নন কোঅপারেশন করছে। ইভেন আপনার বিসাকে যদি আপনি দেখেন, ওখানে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের যে বিরুদ্ধে যে শুদ্ধি অভিযানটা চলছে, সেখানেও কিন্তু ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি হলো। এবং আরেকটা সিচুয়েশনকে আমি দায়ী করব, সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জগুলোর অকার্যকরী অবস্থান। এই যে স্টক এক্সচেঞ্জ হচ্ছে মেইন আপনার পার্টিসিপেন্ট, তাদের যদি আপনার একটা অকার্যকর অবস্থান থাকে, তাহলে কিন্তু বাজার ভালো অবস্থায় ফিরে আসা খুব ডিফিকাল্ট হয়। তো এগুলোকেই আমি দায়ী করব, বাট কমিশনের চেষ্টাটাকে কিন্তু আমি সাধুবাদ জানাবো। আচ্ছা, ধন্যবাদ। আমাদের তৃতীয় যে প্রশ্নটি আপনার কাছে রয়েছে সেটি হচ্ছে, দীর্ঘদিন যাবত আমরা চিরাচরিতভাবে একটা তারল্য সম্পদ এই মার্কেটে দেখতে পাচ্ছি এবং এটি একটা বিগ প্রবলেম।
এই প্রবলেমটা, এই সংকট থেকে আসলে উত্তরণের উপায় কি এবং নীতি নির্ধারণী মহল কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি যে আপনার তারল্যের সংকট যেটা আছে, যে দেখেন বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, এই তারল্য সংকট যে সহসাই কাটবে এটা কিন্তু আমি বলবো না। এখানে হচ্ছে ইনস্টিটিউশনাল একটা রিফর্ম করতে হবে, যে রিফর্মটা নিয়ে অনেক কথা হয়েছে। ইভেন বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, উনিও কিন্তু বারবার বলতো যে ব্যাংকগুলো স্বল্প মেয়াদে ফান্ড কালেক্ট করে দীর্ঘ মেয়াদে যে প্রজেক্টে ইনভেস্ট করে, কোম্পানিতে ইনভেস্ট করে, এটা উচিত না। এই টাকাটা যাওয়া উচিত পুঁজি বাজার থেকে, কারণ এতে কিন্তু ব্যাংকিং সেক্টরেও একটা ইমব্যালেন্স তৈরি হয়। এখন ব্যাংকিং সেক্টরে যে এখন ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে, যার কারণে অনেক পরিমাণ পুঁজি কিন্তু ডাইভার্ট হয়ে ব্যাংকিং সেক্টরে চলে গেছে। এখন ব্যাংকিং সেক্টর যদি মনে করেন দীর্ঘমেয়াদের পুঁজি যদি সরবরাহ না করত, তাহলে কিন্তু ব্যবসায়ীরা বিজনেস এক্সপানশনের জন্য বাধ্য হতো পুঁজি বাজার থেকে পুঁজি উত্তোলন করার জন্য। তো অটোমেটিক্যালি কিন্তু পুঁজি বাজারের একটা আকর্ষণ চলে আসতো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা হচ্ছে সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টরেও কিন্তু ইন্টারেস্ট রেট এত বেশি বাড়তো না। আর থার্ড ভেরি ইম্পর্টেন্ট রিজন আমি বলি, যে পুঁজি বাজারে যে ইনস্টিটিউশনালাইজড ইনভেস্টর আছে, তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। বিশেষ করে আমাদের এখানে যে আপনার মনে করেন ইনস্টিটিউশনাল পার্টিসিপেন্ট যারা আছে, তাদের ক্ষমতায়ন করতে হবে এবং তাদেরকে বিভিন্ন পলিসি সাপোর্ট দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি আমাদের এখানে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর গুলো বলেন, তারা কিন্তু একদম আপনার পুঁজির সংকটে তারা কিন্তু একদম খুব বাজে অবস্থায় আছে। তাদেরকে যদি রিফর্ম করা যায় এবং তাদেরকে যদি পলিসি সাপোর্ট দেওয়া যায়, তাহলেই কিন্তু পুঁজি বাজার দীর্ঘমেয়াদে আপনার পুঁজি বাজারে স্বস্তি ফিরে আসবে এবং ভাইব্র্যান্ট হবে। এবং ওটা করা ছাড়া কিন্তু কোনোভাবেই পুঁজি বাজারকে আপনার ভাইব্র্যান্ট কোনোভাবে করা যাবে না। আর আপনার মনে করেন মানুষের হাতে কিন্তু এখন অনেক টাকা আছে, কারণ ব্যবসা বাণিজ্যে কিন্তু তেমন ইনভেস্টমেন্ট হচ্ছে না। তো কাজী পুঁজি বাজারে এই অবস্থায়, মানে এরকম পলিটিক্যাল আনসার্টেন অবস্থায় কিন্তু পুঁজি বাজারে পুঁজির অনেক আপনার সংস্থান হয়। এবারে ডিফারেন্সটা হচ্ছে যে এবারে সেটা হচ্ছে না, সেটাই একটা আপনার হচ্ছে আশঙ্কার বিষয় আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। রিসেন্টলি আমরা যেটা দেখতে পেলাম, টাস্ক ফোর্স আইপিওর ব্যাপারে কিছু সুপারিশ করেছে। এর মধ্যে একটি ছিল হচ্ছে 1000 কোটি টাকা ব্যাংক ঋণ নিলে কোম্পানিকে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হতে হবে। এটাকে আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করছেন? দেখুন, আমি এটাকে একদম অযৌক্তিক মনে করি না, বাট এট দ্য সেম টাইম আবার আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি শুধুমাত্র আপনার ওই যে ফাইন্যান্সের দিক থেকে কনসিডার করে যদি পুঁজি বাজারে জোর করে নিয়ে আসি এবং ওই কোম্পানিগুলো যদি আপনার সত্যিকার অর্থে ভায়াবেল না হয়, তাহলে বিনিয়োগকারীরা এখান থেকে কি পাবে? যেমন আপনি দেখেন যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক বাধ্য করেছে যে একটা টাইমের পরে তাকে কম্পালসারি লিস্টেড হতে হবে, বাট ব্যাংকগুলোর পার্টিসিপেশন কেমন? খুবই খারাপ অবস্থা। এক সময় কিন্তু টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের 30%, 32% পর্যন্ত ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে ছিল এবং এখানে অনেক পরিমাণ বিনিয়োগকারী কিন্তু এখানে শেয়ার কিনে সর্বশান্ত হয়েছে। এখন ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে পরিমাণ লুটপাট হয়েছে, ব্যাংকের আপনার মনে করেন ব্যাংকিং অপারেশনের সক্ষমতা যেভাবে করে হ্রাস পেয়েছে, আলটিমেটলি পুঁজি বাজারও কিন্তু এফেক্টেড হয়েছে। এবং বর্তমানে এই যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক যে ডিভিডেন্ডের ব্যাপারে একটা নতুন করে পলিসি করলো যে আপনার 10%-এর বেশি এনপিএল থাকলে সে ডিভিডেন্ড দিতে পারবে না, কোনো সিআরআর বা এসএলআর সাপোর্ট দরকার হলে পেনাল্টি থাকলে দিতে পারবে না, এভাবে 4টা কন্ডিশন দিয়েছে। তো আলটিমেটলি পুঁজি বাজারে অনেক পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে, যেটা কিন্তু মানুষের আপনার মনে করেন তাদের যে একটা আইডিয়াল মানি থাকে, বিশেষ করে রিটায়ারমেন্ট লাইফে, সেই টাকাটা কিন্তু তারা পুঁজি বাজারে ইনভেস্ট করে। এখন শুধুমাত্র ক্যাপিটাল গেইনের উপর বেস করে কিন্তু বাংলাদেশের পুঁজি বাজারকে ভাইব্র্যান্ট করা যাবে না। তো এখানে ব্যাংকগুলো বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি ডিভিডেন্ড না দিতে পারে, তাহলে আপনার মনে করেন কিভাবে করে এখানে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে? সিমিলিয়ারলি এভাবে যদি কোনো পলিসি
এই মাধ্যমে যদি আপনার কোনো প্রতিষ্ঠানকে বাধ্য করা হয় যে এই পুঁজি বাজারে আনার জন্য, তারপর যদি তারা পারফর্ম না করে, তাহলে কিন্তু পুঁজি বাজারে একটা নেতিবাচক আপনার একটা ধারা তৈরি হতে পারে। সেটাও মাথায় রাখা বলে দরকার আছে। এই পলিসিটা যদি এভাবে হতো যে 1,000 কোটি টাকার বেশি ব্যাংক লোন হলে ওই প্রতিষ্ঠানগুলো যদি ভালো হয় তাহলে তারা পুঁজি বাজারে আসবে, অ্যাটলিস্ট কিছু ইন্ডিকেশন দেওয়া উচিত ছিল। শুধুমাত্র লোনের বেসিসে, একটা বেসিসে হলে কিন্তু আপনার এখান থেকে দীর্ঘমেয়াদী কোনো সুফল পাওয়া যাবে না বলে আমার আশঙ্কা হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। এখানে আরেকটি প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে ধরুন কিছু কোম্পানি আছে তাদের সক্ষমতা নেই, যেগুলোকে আমরা দুর্বল কোম্পানি বলি, কিন্তু ভালো মানের কোম্পানিগুলো, বিশেষ করে বাংলাদেশি যে কোম্পানিগুলো, ফর এক্সাম্পল স্কয়ার ফার্মা, দেখা যায় তারা যদি 20 টাকা ইনকাম করে জনগণকে দিচ্ছে 10 টাকা কিংবা 8 টাকা। তো এই যে একটা অ্যাটিটিউড, কারণ এই কোম্পানিটার হাজার হাজার কোটি টাকা তাদের রিজার্ভে রয়েছে। সাধারণত একটা কোম্পানি হয়তো লজিক্যালি তারা যদি এক্সপানশন করে 2-4 বছর সেটা করতে পারে, কিন্তু যদি ইটার্নিটি এ ধরনের একটা প্র্যাকটিস করে সেটাও তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট। এত ভালো একটা কোম্পানি তার আর্নিং আমাদেরকে শেয়ার করবে না কেন, মানে যারা শেয়ার হোল্ডার। আমি যেটা মনে করছি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মতো। দেখুন, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আপনি যদি ওয়ার্ল্ডের পুঁজি বাজারে দেখেন, অনেক বড় বড় কোম্পানি দেখবেন তারা আদৌ আপনার 8-10 বছরেও ডিভিডেন্ড দেয় না, ইভেন দেওয়ার মতো অবস্থায় থাকলেও। বাট ওই কোম্পানিগুলো কিন্তু ভালো করে, বা ওই কোম্পানিগুলো কিন্তু পুঁজি বাজারে খুব আকর্ষণীয় থাকে। তার মেইন কারণ হচ্ছে ওই সব কোম্পানির কর্পোরেট গভর্নেন্সটা এত ভালো থাকে যে বিনিয়োগকারীরা ইভেন ইয়ারলি বেনিফিট যদি নাও পায়, তারপরেও কিন্তু তারা ওই সব কোম্পানির মালিক হিসাবে নিজেদেরকে ফিল করে। বাট বাংলাদেশে প্রবলেম হচ্ছে কি, বাংলাদেশে যেসব ভালো ভালো কোম্পানিগুলো বাংলাদেশের দুটো স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, সেখানে এই সাধারণ বিনিয়োগকারীরা শুধু শেয়ারেরই মালিক হয়, বাট কোম্পানির প্রকৃত মালিক হিসেবে ফিলটা পায় না। কাজেই তারা মূলত টার্গেট করে ডিভিডেন্ডের উপর, এবং ডিভিডেন্ডটা না পেলে তারা এখানে হতাশ হয়। তো আমি বলবো যে ডিভিডেন্ড দেওয়ার চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ওই সব কোম্পানিগুলোকে সাধারণ বিনিয়োগকারীদের কনফিডেন্সে নিতে হবে, যে তারা যেন প্রকৃতভাবে নিজেদেরকে মালিক ফিল করে, এবং সেই মালিক ফিল করলে তখন ডিভিডেন্ড দেখ আর না দেখ, অ্যাটলিস্ট কিন্তু ওই সব কোম্পানির শেয়ার ব্লু চিপস হিসাবেই থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু মনে করেন এখানে ভালো কর্পোরেট গভর্নেন্স নাই, কাজেই এখানকার যারা মেজরিটি শেয়ার হোল্ডার তারা কিন্তু ওই সাধারণ বিনিয়োগকারীরা কি পাইলো বা কি ভাবলো, বা তারা আপনার মনে করেন এখান থেকে আপনার বঞ্চিত হলো, এরকম চিন্তা তারা করে না দেখি এখানে কিন্তু তারা ডিভিডেন্ড পে আউটটা অনেক কমিয়ে দেয়। এখানে যদি তাদের দায়বদ্ধতা সাধারণ বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি পরিমাণ থাকতো, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। দেখেন, ইন্টারন্যাশনালি আরেকটা জিনিস হয়, আমাদের এখানে অনেক চিন্তা ভাবনা করে এটা কমিশন করেনি, বোধহয় এখন ভাবার বিষয় আছে, যে নিজেরা কোম্পানি কিন্তু নিজের শেয়ার কিনতে পারে, বাট বাংলাদেশে এখনো সেটা পারে না। তো কাজেই ওখানে যেহেতু নিজের কোম্পানির শেয়ার কিনতে পারে, তো কাজেই কোম্পানি নিজে কিনে, আপনার প্রমোটার কিন্তু না, বা বড় যারা আপনার মেজরিটি শেয়ার হোল্ডার শুধু তারা না। তো সেক্ষেত্রে যেটা হয় যে কোম্পানির শেয়ারের দাম ওঠানামা করলে কোম্পানির ভ্যালুয়েশন কমে যায়। ভ্যালুয়েশন যখন কমে যায় তখনই কিন্তু কোম্পানি এফেক্টেড হয়, বিদায় তারা সবসময় মাইনরিটি শেয়ার হোল্ডারদের বা সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থটা সবসময় দেখে, বা তারা কিভাবে মার্কেটে আপনার বিহেভ করবে সেটা কিন্তু তারা কনসিডারেশনে নেয়। আমাদের এখানে যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কমলে বাড়লে কোম্পানির কিছু আসে যায় না, কাজেই এখানে কিন্তু এজন্য তারা হয়তো সাধারণ বিনিয়োগকারীরা কি ভাবলো, ডিভিডেন্ড পে আউট কি দিল বা না দিল, এটা তারা কনসিডার করে না। এখন বোধহয় আমাদের সময় এসে গেছে যে এটা বোধহয় আমাদের এই পলিসিটা নিতে হবে অন্য দেশের মতো, সো দ্যাট আপনার কোম্পানি নিজের শেয়ার কখনো কিনতে পারবে, বিক্রি করতে পারবে। তাহলে যে জিনিসটা হবে যে সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে রিয়্যাক্ট করে তার উপর বেসিস করে কোম্পানিগুলো ডিভিডেন্ড পে আউট রেশিও চিন্তা করেন বা কর্পোরেট গভর্নেন্সের কথা চিন্তা করেন, সেটা কিন্তু তারা তাদের কনসিডারেশনে বা ধাতব্যে নিবে বলে আমার কাছে মনে হয়।
ধন্যবাদ। রিসেন্টলি আরো একটি ব্যাপার যেটা সুপারিশে আসলো, 50% কোটা প্রতিষ্ঠানের এবং 50% বিনিয়োগকারীদের। এর আগে বিনিয়োগকারীদের জন্য ছিল 70%। সো কোটা সুবিধাটা কমে যাওয়ার কারণে খুব একটা আইপিওতে হয়তো বিনিয়োগকারীরা শেয়ার পাবে না। এক্ষেত্রে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়ে আইপিওতে পার্টিসিপেট বন্ধ করে দেবে কিনা? দেখুন, আমি এখানটা বলবো যে কেমন যেন পলিসিটা আমরা উল্টো পথের মতো হয়ে গেল। কারণ বারবার কথা হচ্ছিল যে এই যে আইপিওতে আপনার হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বেশি পরিমাণ কোটা দেয়া হচ্ছে, এতে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওর ব্যাপারে নিরুৎসাহিত হচ্ছে এবং তারা মার্কেট থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তো কাজেই এখানে রিফর্ম করলে আরো সাধারণ বিনিয়োগকারীদের পার্সেন্টেজটা বাড়ানোর দরকার ছিল। বাট এখানে এটা কমিয়ে দিল কেন আমার কাছে ঠিক বোধগম্য না। হয়তো এ ব্যাপারে আমার কম, ওনাদের অবশ্যই ওরকম হয়তো কোনো রিসার্চ থাকবে, এজন্য ওনারা করেছে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু পুঁজি বাজার অনেক সংবেদনশীল একটা জায়গা এবং এখানে মানুষের মনস্তাত্ত্বিক আপনার চিন্তা ভাবনা অনেক পরিমাণ ইম্প্যাক্ট ফেলে, তো কাজেই এই যে সাধারণ বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে এরকম উল্টো পথে যাওয়ার পলিসিটা বোধহয় আপনার এভাবে নেওয়াটা কতটা ঠিক হয়েছে, কতটা যুক্তিযুক্ত হয়েছে, এ ব্যাপারে কিন্তু প্রশ্ন থেকে যায়। এটা নিয়ে আমার মনে হয় যে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ স্যার। আর হচ্ছে বিভিন্ন সময় আমাদের নীতি নির্ধারণী মহল থেকে র্যান্ডম কিছু সিদ্ধান্ত চলে আসে, যেটা সময় সময় মার্কেটের গতি প্রবাহ নেতিবাচক ধারায় প্রভাবিত করে। এ নিয়ে আপনার মতামত কি? দেখুন, এটাই আমি বলবো যে পুঁজি বাজার যদি রাইট ম্যানের কাছে থাকে তাহলে কিন্তু এই হঠাৎ করে যে নীতি নির্ধারকদের কাছ থেকে আপনার কিছু আপনার এমন কিছু সিদ্ধান্ত আসবে যেটা মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে বা নেতিবাচক ইম্প্যাক্ট ফেলবে, সেটা কিন্তু হবে না। কারণ একটু আগেই আমি বলছিলাম যে পুঁজি বাজার খুব সংবেদনশীল জায়গা। এখানে প্রতিটা পলিসি নেয়ার ক্ষেত্রে এর ইম্প্যাক্ট কি হবে মার্কেটে এটা চিন্তা করতে হবে। কারণ আমাকে চিন্তা করতে হবে পুঁজি বাজার কিন্তু শুধু একজনের বিষয় না, এখানে কিন্তু অংশীজনের আপনার স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ থাকতে হবে, যেখানে আমরা সব পার্টিসিপেন্টদের একটা আপনার মনে করেন স্পন্টেনিয়াস এবং আপনার খুবই মোটিভেটেড পার্টিসিপেশন চাই। সেখানে কোনো পলিসি নিলে এই পার্টিসিপেন্টদের মধ্যে ওয়ান গ্রুপ যদি আপনার নেতিবাচক একটা ইম্প্যাক্ট নিয়ে দূরে সরে যায়, সেটা কিন্তু চিন্তা করতে হবে। একটা ইনক্লুসিভ পলিসি যদি আমরা নিতে পারি যে মার্কেটে কি ইম্প্যাক্ট হবে সেটা চিন্তা করে, তাহলে কিন্তু এরকম নেতিবাচক বা হঠাৎ করে কোনো হঠকারী সিদ্ধান্ত আসবে না বলে আমি বিশ্বাস করি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। বোধহয় আপনি সরি, আমার লাইনটা আমার ইলেকট্রিসিটি চলে গেছে। যাই হোক, আমরা যেটা কথা বলছিলাম, এই মুহূর্তে কোম্পানি এবং সাধারণ বিনিয়োগকারীদের প্রেক্ষাপট, এই হার্ড লাইনে যারা আছেন তাদের কথা চিন্তা করে ট্যাক্স ইনসেন্টিভ কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? আমরা লক্ষ্য করছি সরকার কোন রকম ইনসেন্টিভাইজ না করে বরঞ্চ ট্যাক্স বাড়াচ্ছে, যেখানে ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স এবং ভ্যাট কোম্পানিগুলো পে করেই কিন্তু ডিভিডেন্ড গুলো দিচ্ছে। এক্ষেত্রে কি বিনিয়োগকারীরা দ্বৈত করের ঘেরাকলে পড়ছে না? দেখুন, এখানটাই আমি বলবো যে এমনিতে গভর্নমেন্টের একটা পলিসি হচ্ছে যে প্রত্যক্ষ করে পার্টিসিপেশনটা বা পার্সেন্টেজটা বাড়ানো। যে কোনো ইকোনমির জন্যই প্রত্যক্ষ করে পার্সেন্টেজ বাড়াতে হয়, সেটা আমরা জানি। বিশেষ করে আমরা যখন এলডিসি থেকে উত্তোলন করছি সেখানে আপনার আমাদের ডিরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশনটা টোটাল রাজস্ব আর্নিং এ বাড়াতে হবে। বাট এট দ্য সেম টাইম ট্যাক্স হচ্ছে এমন একটা জিনিস যে এটা কিন্তু আপনার ম্যাক্রো ইকোনমিক পলিসি, এখানে আপনার মনে করেন অনেক পরিমাণ কনসিডারেশন দিতে হয় যে কোথায় ট্যাক্স পলিসি কিভাবে নিলে অর্থনীতিটাকে বিল্ড আপ করা যাবে বা সাস্টেনেবল করা যাবে বা লং টার্মে বেনিফিট পাওয়া যাবে। তো ওই দিকটা যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু পুঁজি বাজারে প্রত্যক্ষ কর বাড়াবে বলে বাড়তি ট্যাক্স বসানো কোনো ভাবেই কাম্য না বা উচিত হবে না।
দেখেন এখানে যে আমাদের যে লিস্টেড কোম্পানিগুলো যে পরিমাণ ট্যাক্স দেয়, এটা কিন্তু পাশ্চাত্যের দেশে বা পার্শ্ববর্তী দেশের কথা যদি কনসিডার করা হয় তাহলে কিন্তু এখানে অনেক হায়ার রেটে ট্যাক্স দেয়। তারপরে আবার যখন ডিভিডেন্ড আসে, ডিভিডেন্ড আসার পরে তারপরে আবার একটা ট্যাক্স চলে আসে। তো এখানে অবশ্যই পুঁজি বাজারের উন্নয়নে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমির উন্নয়নে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে যদি একটা দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল অ্যান্ড ভায়াবল করতে হয় তাহলে কিন্তু পুঁজি বাজারের উন্নয়ন ছাড়া এটা সম্ভব না। আর সেই পুঁজি বাজারের উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে এখানে কিন্তু ট্যাক্স ইনসেন্টিভ দিতেই হবে। বোধ হয় এখানে শর্ট সাইটেড পলিসি নিয়ে শুধুমাত্র প্রত্যক্ষ করের পার্সেন্টেজ বাড়াবে বলে এখানে বোধহয় ট্যাক্স রেট বাড়ানো কোনোভাবেই উচিত হবে না বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন হলো, আমরা আসলে অনেক বিনিয়োগকারীদের সাথে মাঝে মধ্যেই কথা বলি, অনেকেই কিন্তু দাবি করছে T+1 ট্রেডিং সিস্টেম চালু করা, পাশাপাশি ডেরিভেটিভস এবং ইটিএফস মার্কেট ডেভেলপ করাও কিন্তু অপরিহার্য। বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যারা একটু অপেক্ষাকৃত কম এডুকেটেড ক্যাপিটাল মার্কেটে তারা ইটিএফস এ ইনভেস্ট করে। সো ক্যাপিটাল মার্কেটের গুণগত মান বাড়ানোর জন্য নীতি নির্ধারণী মহল এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এখানটাই একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, আমরা যখন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে স্ট্র্যাটেজিক পার্টনার নেওয়া হলো হংকং এন্ড সাংহাই, সেনজেন এন্ড সাংহাই যে আমাদের কনসোর্টিয়ামকে, তখন কিন্তু বলা ছিল যে এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে কারিগরি সক্ষমতা অনেক পরিমাণ বাড়বে। সেখানে আপনার শুধু পুঁজি বাজার শুধুমাত্র আপনার মনে করেন এই স্টকের উপর ডিপেন্ডেন্ট থাকবে না, অন্য অন্য প্রোডাক্টও চলে আসবে। যেমনটা আপনি ডেরিভেটিভের কথা বললেন বা আপনার মনে করেন অন্য অন্য প্রোডাক্টের কথা বললেন। তো অনেক দিন হয়ে গেল, এটা কিন্তু এখনো হলো না। এবং T+1 এটা আমি বলবো যে এটা সময়ের দাবি না, আমি বলবো ইট ইজ লং ওভারডিউ। এটা কেন হচ্ছে না সেটাও কিন্তু কোনোভাবেই বোধগম্য না। তো এগুলো হওয়া খুবই প্রয়োজন, বিশেষ করে আমরা যেখানে বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের পুঁজি বাজারে আকৃষ্ট করতে চাচ্ছি, সেখানে অন্যান্য প্রোডাক্ট ডেরিভেটিভ সহ বন্ড সহ অন্যান্য প্রোডাক্ট যেমন আনতে হবে, প্লাস এটা T+1 অবশ্যই করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমি এটা বিশ্বাস করতে চাই যে আমাদের পুঁজি বাজারে অলরেডি কারিগরি সক্ষমতা আছে ডেরিভেটিভ নিয়ে আসার জন্য বা অন্যান্য প্রোডাক্ট আনার জন্য। প্লাস হচ্ছে এই যে T+1 যেটা আমাদের ব্যবস্থা করা দরকার, সেটাও কিন্তু এক্সিকিউট করার জন্য আমাদের পুঁজি বাজারের অলরেডি কারিগরি সক্ষমতা আছে। এখানে শুধু সিদ্ধান্ত গ্রহণের দরকার। এবং বর্তমানে কমিশন যেভাবে করে আপনার মনে করেন কাজ করছে ব্যাকগ্রাউন্ডে বা আপনার সক্ষমতা ডেভেলপ করার জন্য, আমার মনে হয় যে কমিশন এখানে যদি একটু সুনজর দেয় তাহলে খুব সহজেই এটা পারবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ স্যার। আরেকটি বিষয় হচ্ছে, যেমন বড় বড় দেশগুলোতে দুটি করে স্টক এক্সচেঞ্জ থাকে, যেমন পার্শ্ববর্তী দেশ একটা বিশাল বড় দেশ, আমাদের ছোট একটা দেশে দুটো স্টক এক্সচেঞ্জ, এই দুটোকে আসলে কি মার্জ করে দিলে তারল্য প্রবাহ বাড়বে? এটা আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আপনি যদি আবার একটু প্রশ্নটা করতেন, আমি মিস করেছি। প্রশ্নটা হলো যে ধরুন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এটা একটি বড় দেশ, এখানে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, কিন্তু আমাদের একটা ছোট দেশ, এখানে দুটো স্টক এক্সচেঞ্জের গুরুত্বটা কি, এবং এই দুটো স্টক এক্সচেঞ্জকে যদি মার্জ করে একটা স্টক এক্সচেঞ্জ হয়, এক্ষেত্রে কি আপনি মনে করেন যে তারল্য প্রবাহ কিছুটা হলো বাড়বে? দেখুন, আমার কাছে ঠিক এটা মনে হয় না যে দুটো স্টক এক্সচেঞ্জ যদি মার্জ করে একটা করা হয় তাহলে হবে, এটা হবে। আমি রাদার পার্সোনালি মনে করি যে না, স্টক এক্সচেঞ্জ দুটোই থাকা উচিত। কারণ হচ্ছে দেখেন, চিটাগং স্টক এক্সচেঞ্জে কিন্তু কমোডিটি মার্কেটের জন্য একটা ডেভেলপ করা হচ্ছিল, বিশেষ করে ওখানে যাকে পার্টনার হিসাবে নেওয়া হয়েছিল এবং ওখানে অনেক দূর এগিয়েছে বলে আমরা জানতাম। যদিও গত বছরের জুলাই বিপ্লবের পরে তারপর ওখানে তেমন একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না।
তো এখন এই কমোডিটি মার্কেট আবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরু করাটা এই মোমেন্টে কতটা ঠিক হবে, বা আপনার রেডি করতে সময় লাগবে, সেটাও একটা বিষয় হতে পারে। বাট কমোডিটি মার্কেটটা কিন্তু খুব বেশি দরকার। তো কাজেই আপনার মনে করেন যেহেতু এখন অনলাইনে ট্রেড করা যায়, তো আপনার এটা অফলাইন না, তো স্টক এক্সচেঞ্জ দুটোই থাকুক আর একটাই থাকুক, আলটিমেটলি কিন্তু পুঁজি বাজারে আপনার ইনভেস্ট হলেই হয়। কারণ সেম আপনার কোম্পানি তো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড, আবার চিটাগং স্টক এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড থাকে সেম কোম্পানি। তো কাজেই এখানে এই এখনই দুটো মার্জিং এ যাওয়াটা খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয় না। কিন্তু আমরা যেটা এক্সপেরিয়েন্স করছি স্যার, চিটাগং স্টক এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট পারপাস ইজ ওকে, বাট ট্রেডিং পারপাস একেবারেই এই প্ল্যাটফর্মটা ট্রেডিং ফ্রেন্ডলি না, কারণ ওখানে লিকুইডিটি একেবারেই কম। কিছু শেয়ার কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক প্রাইস বেড়ে যাচ্ছে, আবার সেল করতে গেলে অনেকটা নিচে নেমে যাচ্ছে। সো ইটস নট ট্রেডিং ফ্রেন্ডলি। এক্ষেত্রে কিছুটা জটিলতা আমি দেখতে পেয়েছি। ইউ আর রাইট। এখন সেজন্য যে জিনিসটা করতে হবে, ওখানে আপনার মনে করেন আরো পার্টিসিপেন্ট বাড়াতে হবে। এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ আপনি যদি ওভাবে করে চিন্তা করেন, অনেক সম্ভাবনা কিন্তু আছে। কারণ বাংলাদেশের কথা চিন্তা করেন, আমাদের অর্থনীতির আগে যে সাইজ ছিল তার চেয়ে বেশ কয়েক গুণ কিন্তু সাইজ বেড়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি দেখেন আমাদের এখানে কিন্তু একটা যে মিডল ক্লাসের যে একটা অর্থনৈতিক উত্তরণ, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছে। এবং মার্কেটে এডুকেটেড পিপল আপনার কিন্তু অনেক পরিমাণ বাড়ছে। যেমন আমাদের শিক্ষার রেট বেড়েছে, বা ইন্টারনেটের কারণে মানুষের কিন্তু আপনার মনে করেন এই লার্নিংটাও বেড়েছে। তো কাজেই আমি চিন্তা করি যে আমাদের এই যে 18 কোটি জনগোষ্ঠীর দেশ, সেখানে শুধুমাত্র আমাদের যদি কনজামশনের কথা চিন্তা করি, তাও কিন্তু এটা অনেক মানে খুব ছোট ইকোনমি বলা যাবে না, যদিও আয়তন আমাদের খুব কম। কাজেই সম্ভাবনা অনেক বেশি। যেহেতু দুটো স্টক এক্সচেঞ্জ আছে, আমাদের ওখানে জটিলতা চিটাগং স্টক এক্সচেঞ্জে যেগুলো আছে বা প্রবলেম যেগুলো আছে সেগুলো সলভ করা উচিত হবে। বাট ওখানে ওই জটিলতার কথা চিন্তা করে ওই যে আপনার মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলতে হবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আরেকটি বিষয় হলো, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট গত এক যুগেরও বেশি সময় ধরে ইনফ্লেশনকে পর্যন্ত বিট করতে পারেনি, যেখানে ব্যাংক, বন্ড কিংবা সঞ্চয়পত্রে 9 থেকে 10% রিস্ক ফ্রি রিটার্ন আসে। সেক্ষেত্রে সাধারণ জনগণ ঝুঁকি নিয়ে কেন ক্যাপিটাল মার্কেটে আসবে? দেখুন, ক্যাপিটাল মার্কেটে ওই জন্যই আসবে যে ক্যাপিটাল মার্কেট তো শুধুমাত্র ডিভিডেন্ড রিটার্ন না, এখানে ক্যাপিটাল গেইনটা হচ্ছে সবচেয়ে বড় রিটার্ন, তাই না? তো এখন আপনি যদি মার্কেট ফোর্সে পারফর্ম করে এবং মার্কেটকে যদি আকর্ষণীয় করা যায়, যেমন আপনার দেখেন বিভিন্ন সময় বলা হয়েছিল যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে কম্পালসারি লিস্টিং করানো হবে। এখানে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে গভর্নমেন্টের শেয়ার হোল্ডিং আছে। এগুলো কিন্তু আপনার এক সময় ফরেন ইনভেস্টররা বা ফরেন পার্টনাররা এগ্রি করেনি, পরবর্তীতে দেখা গেছিল যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয়নি। এখন দেখেন, এখন কিন্তু আপনার মনে করেন খুব ভালো সময়, এবং আমলারাও কিন্তু আপনার অনেক পরিমাণ আপনার আমি বলবো যত্নশীল। এই সব কোম্পানিগুলোকে বা ভালো ভালো কোম্পানিগুলোকে যদি আপনার ইনভেস্টমেন্টে আনা যায়, ক্যাপিটাল মার্কেটে আনা যায়, তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট এমনিটি ভাইব্রেন্ট হবে। এবং আপনি যদি পলিসি রিফর্ম করে বড় বড় অর্থের উত্তোলন যদি ক্যাপিটাল মার্কেট থেকে করতে পারেন, তাও কিন্তু ক্যাপিটাল মার্কেট অনেক বেশি আপনার এঙ্গেজিং হবে। এই এঙ্গেজিং এন্ড হ্যাপেনিং প্লেস হলে এমনিতেই কিন্তু ক্যাপিটাল মার্কেট অনেক বেশি ভালো পারফর্ম করবে এবং আপনার অনেক বেশি কিন্তু আপনার ভাইব্রেন্ট হবে। দেখুন, যখন আপনার বাংলাদেশে দেখেন ভেঞ্চার ক্যাপিটাল, কয়েক বছর আগে ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে কিন্তু অনেক সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল, সেটা ভালো পারফর্ম করেনি। তার একমাত্র কারণ ছিল কিন্তু যে এক্সিট পলিসি নাই, এবং ম্যাক্সিমাম ফরেন ইনভেস্টমেন্টের একটা কন্ডিশন ছিল যে ওই কোম্পানিগুলোকে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হতে হবে। তো দেখুন, ক্যাপিটাল মার্কেটে যদি কোম্পানিগুলোকে লিস্টেড করা যায়, তাহলে কিন্তু বিদেশি ইনভেস্টমেন্টও এই জন্য আসে, বা বিদেশি আপনার এফডিআই কোম্পানিতেও আসে, কারণ একটা এক্সিট পলিসি থাকে। তো আমাদের বোধহয় ওখানটায় চিন্তা করা বা নজর দেওয়া উচিত হবে বলে আমার কাছে মনে হয়।
থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমাদের শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে বিনিয়োগকারীরা কিন্তু এখন খুবই অসহায়, হতাশ এই মার্কেট নিয়ে। এখন তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত কিংবা পরামর্শ থাকে আপনি কাইন্ডলি জানাবেন। যে আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলবো যে দেখুন, বর্তমান অবস্থাটা আসলেই শ্বাসরুদ্ধকর। বর্তমান অবস্থাটা অবশ্যই ভালো না। আপনাদের অনেক পরিমাণ লস হচ্ছে, অনেকটা রক্তক্ষরণ হচ্ছে। বাট আপনাদের যেটা অনুরোধ করব যে জেনে বুঝে কেয়ারফুলি করেন। বিশেষ করে এখন যে বাজেট তৈরির একটা আপনার এক্সারসাইজ চলছে, আপনারা কোনো গুজবে কান দিবেন না। কারণ আপনার ক্যাপিটাল বা পুঁজি আপনাকেই আপনার সিদ্ধান্ত নিতে হবে, এবং কোথাও আপনার রিউমার বেস ইনভেস্টমেন্ট করেন না। কারণ আপনার এখান থেকে কিন্তু আসলেই প্রকৃতপক্ষে তেমন রিটার্ন পাওয়া যায় না। আপনারা ক্যাপিটাল মার্কেটের জন্য সবসময়ই নিজে ক্ষতিগ্রস্ত হয়েও সাপোর্ট দিয়েছেন, এবং ক্যাপিটাল মার্কেটকে ভালোবাসেন বা এর অংশীদার বলেই দিয়েছেন। ওটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ স্যার, আমাদের মাঝে আপনার শত ব্যস্ততার মাঝে কিছুটা সময় দেওয়ার জন্য এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু মতামত রাখার জন্য। আপনাকে অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি। আজকের মতো আমরা প্রোগ্রামটা এখানে শেষ করছি। ভালো থাকবেন স্যার। দর্শকদের জন্য ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি অনুষ্ঠানটি। থ্যাংক ইউ।